দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি প্রখ্যাত লেখক, গবেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাশেম ফজলুল হকের কাছে। স্যার, আবারও আপনাকে জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। শুরুতেই যে প্রশ্নটি আমি করতে চাই যে এই যে অনেক প্রাণের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে বাংলা ভাষা আমরা অর্জন করতে পেরেছি, আজকে বাংলা ভাষার কতটুকু সেই জায়গাটা আমরা পূরণ করতে পারছি বলে মনে করেন আপনি? একটা ব্যাপার হলো যে আমাদের ওই আন্দোলন ছিল সম্পূর্ণই রাজনৈতিক আন্দোলন, কেবল ভাষার উন্নতি না, গোটা জনগণের, গোটা জাতির উন্নতির, একটা সার্বিক উন্নতির একটা লক্ষ্য ওই আন্দোলনে ছিল। পাকিস্তান হয়েছিল একটা অস্বাভাবিক রাষ্ট্র, দুই অংশ, মাঝখানে ভারতকে বলা হতো পাকিস্তানের 1 নম্বর শত্রু। তো এই যে দূরত্ব এবং অদ্ভুত মনোভাব, পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের লোকদের ভাষা, সংস্কৃতি কোনোটার মিল নাই, ইতিহাস ঐতিহ্যের মিল নাই। তো এই অবস্থায় পাকিস্তান হওয়ার আগেই কেউ কেউ যারা চিন্তাশীল লোক উপলব্ধি করছিলেন যে পাকিস্তান হওয়াটা ঠিক হবে না, এবং এইরকম দুই অংশ নিয়ে যদি হয়, মাঝখানে ভারত, তাহলে সেই পাকিস্তান তো কোনো রাষ্ট্র হিসেবে দাঁড়াবে না। পাকিস্তান হয়ে যাওয়ার পরে থেকেই ওই ধারণাগুলো আরও স্পষ্ট হয়েছে। এর মধ্যে সংবিধান তো পাকিস্তান করতে অনেক সময় লেগেছে, 5-6 বছর, 6 বছর মতো লাগছে। কারণ এই দুই অংশ, যে এই দুই অংশের মধ্যে ঐক্য বিধানের জন্যে একটা সংবিধান তৈরি করা কঠিন, এইসব কারণে। তো এর মধ্যে রাষ্ট্রভাষা কী হবে পাকিস্তানের, এই প্রশ্ন উঠেছে। তো সেইখানে মুসলিম লীগ কেন্দ্রীয় সরকার থেকে উর্দু, এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবং দেখা গেল যে মনিটরের ফর্ম, পোস্টকার্ড, এনভেলপ এইগুলোতে উর্দুতে লেখা, মানে ইংরেজিও নাই, বাংলাও নাই। তো এই অবস্থায় এই রাষ্ট্রভাষা আন্দোলনের চিন্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে কারো কারোর মধ্যে দেখা দেয়, এবং তারা রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবি তোলেন। তাছাড়া তখন তমদ্দুন মজলিস বলে একটা সংগঠন ছিল, তারাও পাকিস্তানকে রক্ষা করতে হলে রাষ্ট্রভাষা বাংলা দিতে হবে উর্দুর পাশাপাশি। তো এইভাবে আন্দোলনটা জমে ওঠে, এবং বাংলা রাষ্ট্রভাষা হলে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড, অফিস আদালতের বাংলা ভাষায় চলবে। শিক্ষা ব্যবস্থায় সেই প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, মেডিকেল, এই সব ক্ষেত্রেও বাংলা ভাষা ব্যবহার করতে হবে, এবং বাংলা মাধ্যমে হলেই আমাদের ছাত্ররা সেটি বুঝতে পারবে, আত্মস্থ করতে পারবে। আর উর্দু ভাষায় হলে এটা আমাদের জন্য মানে দূরত্ব সৃষ্টি করবে। পশ্চিম পাকিস্তানের হয়তো কিছু পরিবার খুব উপকৃত হবে, কিন্তু পূর্ব পাকিস্তান সাধারণভাবে বঞ্চিত হবে। জি স্যার, এই যে যুগ পরিবর্তনের সাথে সাথে 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বা উদযাপনের যে একটা ধারা, সেখানে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাতে আপনার আসলে পরিবর্তন সব জায়গায় হয়, পরিবর্তনশীল। হ্যাঁ, তাছাড়াও আরেকটা কথা বলো যে এখানে তো যখন একটা রাষ্ট্রের ব্যাপার, তখন রাষ্ট্রের জনগণের মধ্যে বিভিন্ন মহলের নানান মত, নানান অভিজ্ঞতা, নানান ধারণা থাকে। যারা রাজনীতি করেন এক দল থাকে না, একাধিক দল, একাধিক মত। তো ওই যে নানান মত, এর মধ্যে একটা সমন্বয় সাধন করে রাষ্ট্রভাষা দিতে হয়। তো এই রাষ্ট্রভাষা জন্য আমাদের আন্দোলন, এবং প্রথম তো 21শে ফেব্রুয়ারি ছিল রাষ্ট্রভাষা দিবস। পরে এটাকে 1999 সালে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, তারপরে এটাকে নাম পরিবর্তন করে মানে আরো কি নাম করা হয়, এবং ফাইনালি শহীদ দিবস এটা মানে চালু হয়েছে। এরপরে এই তাও তো 30 বছরের কম হবে না, 40 বছর না আরো বেশি হয়েছে, 30-40 বছর আগে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়েছে। কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কথাটা বিদেশে যারা প্রবাসী বাংলাদেশি, তাদের কারো কারো উদ্যোগ ছিল কানাডাতে, আর বৈদেশিক নানান শক্তি এটিকে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কাজে আমাদের যেটা শহীদ দিবস অথবা 21শে ফেব্রুয়ারি, এটা হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারির মধ্যে, শহীদ দিবসের মধ্যে যে একটা স্পিরিট ছিল, আমাদের নিজেদের সংগ্রাম, নিজেদের রাষ্ট্র গঠন করব, এইটা আমার মনে হয় কিছুটা হলেও খর্ব হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই কথার মধ্যে যাওয়াতে। স্যার 21-এর মূল চেতনাটা আসলে কি ছিল? রাজনৈতিক চেতনাই ছিল। পাকিস্তান একটা অস্বাভাবিক রাষ্ট্র, এইখানে পাকিস্তানকে টিকিয়ে রাখতে হলে এই পাকিস্তানের দুই অংশের মধ্যে যে দূরত্ব, নানান দিক দিয়ে ব্যবধান, এটিকে স্বীকৃতি দিয়ে চলতে হবে। এবং সেই দিক থেকে পূর্ব পাকিস্তানের লোক সংখ্যা পশ্চিম পাকিস্তানের লোক সংখ্যা থেকে প্রায় 1 কোটি বেশি ছিল ওই সময়। জি জি। এবং এই বেশি লোক সংখ্যার যে ভাষা লোকদের, বাংলা ভাষা, এইটাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। পাশাপাশি উর্দু ভাষা থাকুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। প্রয়োজন হলে সিন্ধি, বালুচ, অন্যান্য প্রদেশের যে ভাষা, সেসব ভাষা থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাংলাকে রাখতেই হবে। এরকম ছিল আমাদের দিক থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের দিক থেকে, পূর্ব বাংলার দিক থেকে দাবি। তো এইটা মুসলিম লীগ সরকার মানতে চায়নি। তাদের ধারণা ছিল যে এই রাষ্ট্রভাষা যদি উর্দু রাখা না যায়, পূর্ব বাংলার অধিকাংশ লোকের, মানে পাকিস্তানের অধিকাংশ লোকের ভাষা বাংলা, এটাতে চলে যাওয়া যায়, তাহলে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান ঐক্যবদ্ধ রাখা যাবে না। এইসব কারণে তারা পাকিস্তানকে রক্ষা করার জন্য রাষ্ট্রভাষা উর্দু এবং একমাত্র উর্দু এই কথাটা বললেন। এটা মোহাম্মদ আলী জিন্নাহই প্রথম বলেছিলেন। এটার প্রতিধ্বনি পরবর্তীকালে কেন্দ্রীয় মুসলিম লীগ সরকারের সব নেতা, সব প্রাইম মিনিস্টার, সব প্রেসিডেন্ট তারা জোর গলায় বলেছেন, এবং তাদের দলীয় মানে অবস্থান সেটাই ছিল। জি স্যার, আমি একটু আসতে চাইবো যে রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক আপনি, তো সেই জায়গা থেকে বাংলা ভাষা রক্ষা করবার জন্য আসলে কি ধরনের উদ্যোগ আপনারা নিয়ে থাকেন, বা মূলত এই কমিটির সারা বছরের কার্যক্রম কি থাকে? কোনো রকমের পক্ষ অবলম্বন না করে, যাকে বলে নিরপেক্ষ, এই অবস্থান থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব প্রকৃতপক্ষে বাংলা ভাষা অনেকখানি বিকশিত হয়েছে। যেমন অফিস আদালতে বাংলায় ফাইল লেখা যাবে না, লেখা যাবে, নোট লেখা যাবে, এটা তো ধারণাই করতে পারতো না যারা অফিসে চাকরি করতো। একজন কেরানি থেকে আরম্ভ করে মানে যে সর্বোচ্চ চেয়ারম্যান কিংবা ডিরেক্টর জেনারেল, কারো মনে ধারণাই হতো না যে বাংলায় লেখা যাবে এই ফাইলপত্র। আচ্ছা, সেই জায়গায় 5-7 বছরের মধ্যেই তো বাংলা অফিসে চালু হয়ে গেছে। জি, এর মধ্যে কিছু কিছু শব্দ ইংরেজি বাংলা লেখার মাঝখানেই রয়ে গেছে, কিন্তু ক্রমে সেটা পরিবর্তিত হতে হতে এখন বাংলাদেশে অফিস আদালত সম্পূর্ণ বাংলা ভাষাতেই চলছে। আন্তর্জাতিকভাবে আমাদের বাংলা ভাষার চর্চা আসলে কতটুকু হয় বা কিভাবে হয়, সেটা নিয়ে আপনি নিজে কতটুকু সন্তুষ্ট? আচ্ছা, যারা সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী রাষ্ট্র, গোটা দুনিয়ার উপরে কর্তৃত্ব করতে চায়, তাদের ভাষাই মানে চালু আছে বেশি। অন্য ভাষা আছে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। ইংরেজরা দীর্ঘদিন গোটা পৃথিবীতে কর্তৃত্ব করেছে। জি, ব্রিটিশ শাসনের ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায়, এই কথা একসময় স্কুলে ছেলেমেয়েরা পড়েছেন। তো এই যে ব্রিটিশ সাম্রাজ্য, তাদের ভাষা ইংরেজি। পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর 1 নম্বর শক্তি হয়ে দাঁড়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তো মার্কিন যুক্তরাষ্ট্র তো ইংরেজি ভাষা অবলম্বন করে সেই ব্রিটেনের ইংলিশ মার্কিন যুক্তরাষ্ট্রে তারা নিয়ে, মানে ইউরোপ থেকে যারা আসছে নিয়ে, বিশেষ করে ব্রিটেন যারা গেছে তারাই সেখানে কর্তৃত্ব করেছে। তো সেইখানে এই ইংরেজি ভাষা, আর ফরাসি, জার্মান, জাপানি ভাষা, চীনা ভাষা, আরবি ভাষা, এইসব ভাষাও নানাভাবে নানা রাষ্ট্রে আছে, কিন্তু এগুলোর প্রসার অনেক অনেক কম। তো ইংরেজির এত প্রসার থাকা সত্ত্বেও ফরাসিরা কি তাদের নিজেদের রাষ্ট্রীয় কোনো কাজে ইংরেজি ভাষা নিচ্ছে এখন পর্যন্ত? জার্মান, ইটালি, তারা কিন্তু নিজেদের যেগুলো ক্ষেত্র, নিজেদের রাষ্ট্র, সেই জায়গায় একান্তভাবে নিজেদের ভাষা। আবার আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে তারা ইংরেজি ভাষা অবলম্বন করে। ইংরেজি ছাড়াও আরও অন্তত 5-7টা ভাষা প্রত্যেকটা রাষ্ট্রে মানে কিছু লোকে শেখে। শেখানোর শিক্ষা প্রতিষ্ঠানও সুনির্দিষ্টভাবে আছে। তো সেইটা হলো একটা ধরন যে নিজের ভাষা, জাতীয় ভাষা কেউ ত্যাগ করছে না। মাতৃভাষা বলা হয়, এখন মাতৃভাষা তো অনেক, যার মাতৃভাষা তার, কিন্তু জাতীয় ভাষা বলতে একটা জাতির ভিতরে যত মাতৃভাষা আছে তার মধ্যে কোনো একটা ভাষা
বেশি বিকশিত এবং একটা ভাষা বেশি ব্যবহার করা হয়, সেই অর্থে জাতীয় ভাষা। তো এই জাতীয় ভাষা কোনো জাতি ত্যাগ করছে না। জি আজকে জাপান, চীন, ইন্দোচীনের দেশগুলো অথবা এইদিকে এই ইরাক, ইরান জাতীয় ভাষা কোনোটাই ত্যাগ করছে না। ইউরোপেও একই কথা, রাষ্ট্রের নাম আর উল্লেখ করছে না। জি কোনো মানে জাতি ইংরেজি গ্রহণ করে চলছে আন্তর্জাতিক ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কিন্তু জাতীয় ভাষা অবলম্বন করে তারা চলছে। তাদের শিক্ষা, উচ্চশিক্ষা, গবেষণা এগুলো নিজেদের ভাষাই হচ্ছে। জি আন্তর্জাতিক প্রয়োজনে কিছু হয়তো ইংরেজি বা হ্যাঁ। অন্য ভাষায়। স্যার, এই যে বিভিন্ন রকম বিষয়ের কথা আপনি বলছিলেন, যে বাংলা সাহিত্যের কথা, হ্যাঁ, এখানে অনেক রকম বই আছে। আমরা অনেক সময় এটা মনে করি যে 21 মাস মানেই, মানে ফেব্রুয়ারি মাস মানেই আসলে বই মেলার মাস, হয়তো সেই ছোট একটা বিষয়ের মধ্যেই আটকে থাকছে বই মেলার মধ্যে, কিন্তু 21-এর যে চেতনা বা 21কে ধারণ করবার যে ব্যাপার, সেটা কতটুকু এই সময়ে এসে গল্প, উপন্যাস, নাটক, বিভিন্ন রকম সাহিত্যকে প্রভাবিত করছে, কতটুকু করছে? এই কবিতায়, ছোট গল্পে, জি, উপন্যাসে, জি, নাটকে এবং সাহিত্য বিষয়ক প্রবন্ধে বাংলা ভাষার চর্চা বেড়েছে। অবশ্যই গত 70 বছরে অনেকখানি বিকশিত হয়েছে আমাদের। তবে গত 10-12 বছর ধরে দেখা গেছে যে আগে যে উৎসাহ উদ্দীপনা ছিল বাংলা ভাষা এবং আমাদের রাষ্ট্র বাংলাদেশ এই নিয়ে, সেটা যেন কমে গেছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হলেন, এখনও আছেন, তিনি প্রথমবার ক্ষমতায় এসেই বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সাদা চামড়ার লোকদের রাষ্ট্র, এইখানে কৃষ্ণকায় লোকেরা নাগরিকত্ব আর পাবেন না, যারা অলরেডি পেয়ে গেছেন তারা থাকবেন, কিন্তু আমাদের শ্বেতাঙ্গ লোকদের যে রাষ্ট্র, এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা কিছু নিয়ন্ত্রণ অবশ্যই করব কৃষ্ণকায়দের। জি তো এই কথা বলার পরে ইউরোপের দেশগুলো দেখা যায় অত্যন্ত সচেতন হয়েছে, এবং বর্ণ বৈষম্যবাদ একটা কথা আছে, এই বর্ণ বৈষম্যবাদ আবার নতুন করে পাশ্চাত্য জগতে মানুষের মনে জেগেছে। জি তার ফলে ইউরোপে, আমেরিকায় যেতে চাইলেই যাওয়া যায় না, নাগরিকত্ব চাইলেই নাগরিকত্ব পাওয়া যায় না, অনেক কঠিন হয়ে গেছে। আমরাও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের দেখছি যে তারা চলে যাবে বাংলাদেশ ছেড়ে, তীব্র আগ্রহ ছিল, তাদের বাবা মায়েরও অসমর্থন ছিল। এর পেছনে একটা ধারণা ছিল যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দাঁড়াবে না। তো সেটা দুঃখজনক। এবং পরে যখন ইংরেজরা বা মানে ফরাসি, জার্মান, আমেরিকান তারা যখন নাগরিকত্ব দেবে না বলছে, তখন এদেরকে আবার নতুন করে চিন্তা করতে হচ্ছে। যারা অলরেডি আছেন তারাও কিছু না কিছু নিয়ন্ত্রিত হচ্ছেন। ওই শ্বেতকায় কৃষ্ণকায় এই বর্ণ বৈষম্যবাদ নতুন করে দেখা দিয়েছে। এই তো এখন মানে আমাদের বাংলা ভাষা এবং বাঙালি জাতি অগ্রসর হচ্ছে। যখন আমরা পাকিস্তানের চাপে ছিলাম, পাকিস্তানের মধ্যে ছিলাম, তখন যে চেতনা আমাদের ছিল, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম কয়েক বছর সেই চেতনাটা ছিল, কিন্তু পরে ধীরে ধীরে কমে গেছে। সমস্যা যখন কমে যায় তখন চিন্তা চেতনাও কমে যায়, পরিবর্তিত হয়। হ্যাঁ, নতুনদের মধ্যে আসলে ওই 21-এর চেতনা বোধ কতটুকু দেখতে পান? যারা শিক্ষক পড়ান, আমার ধারণা তাদের বিপুল অধিকাংশই বাংলা ভাষা চান। প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি পর্যায়ে বাংলা ভাষার উন্নতি চান। ইংরেজি শিখতে হবে, এবং যারা জীবনে উন্নতি করতে চাইবে তাদের দুটো ভাষা অন্তত শিখতে হবে। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সব জাতির মধ্যে একটা হলো নিজেদের ভাষা, আমাদের যেটা জাতীয় ভাষা, অনেকে মাতৃভাষা বলেন। তো এই ভাষা আর আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবশালী ভাষা ইংরেজি, তাছাড়া ফরাসি, জার্মান, এই ধরনের কোনো না কোনো একটা ভাষা প্রত্যেকেরই শিক্ষা নিতে হবে, জানতে হবে। যারা বড় অবস্থানে যেতে চান, বড় দায়িত্বে যেতে চান তাদের জন্য। তো সেই ধারণাটা আমার কাছে মনে হয় ঠিক, যে কেবল নিজের ভাষা নিয়ে চলা যাবে কিন্তু খুব ক্ষুদ্র পরিসরে, কিন্তু একটু বৃহত্তর পরিসরে আন্তর্জাতিকভাবে নিজেকে তৈরি করতে গেলে তখন সেখানে কয়েকটি ভাষায় দখল থাকাটা দরকার, একাধিক ভাষায় দখল থাকা দরকার। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আজকে আমাদের এই বিশেষ আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। খ্যাতনামা কবি জর্জ হারবার্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যে ভাষা দুর্বোধ্য তাকে মোটেই ভালো ভাষা বলা যাবে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। মহান ভাষা শহীদদের প্রতি আরও একবার রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।